প্রিয় দর্শক, স্বাগত এই সময় অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি এস এম আকাশ। আজ আমরা মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, আপনারা জানেন যে যুক্তরাজ্যে নির্বাচন হয়ে গেল। সেখানে থেরেসা মে যে জন্য আগাম নির্বাচন দিয়েছিলেন, যে তার অবস্থান একটু শক্ত করতে, যে শক্তিশালী করতে, যে কিছুটা দুর্বল করে ফেলেছেন। এই অবস্থায় সেখানে কি হবে, যে বিশেষ করে সামনে যে তার বড় কর্মযজ্ঞ রয়েছে, যে ব্রেক্সিট বাস্তবায়ন করতে হবে, সেটা কি অবস্থা আমরা একটা বিশ্লেষণ করব। আর সাথে কাতার সংকটটা বেশ কয়েকদিন ধরে চলছে, সেটা কাতার সংকটটা কোন দিকে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে যে এখন একটা যে অবস্থা, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে একজন অতিথি, তার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রফেসর ফেরদৌস হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতে যুক্তরাজ্য নির্বাচন নিয়ে আলোচনা করি। নির্বাচন হয়ে গেছে, থেরেসা মে এখন জোটবদ্ধ হয়ে সরকার গঠন করতে বাধ্য হচ্ছেন। তিনি যেটা ভেবেছিলেন আসলে সেটা হয়নি, জনগণ সেইভাবে ভোট দেয়নি, বরং তার আসন কমে গিয়েছে। লেবার পার্টি আরও শক্তি অর্জন করেছে। তবে একটা ভালো দিক হলো যে আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত 3 বাঙালি নারী সেখানে জিতেছে। আমরা সেই 3 নারীকে অভিনন্দন জানাই। আর এই যে শুরুতে আমরা এই প্রসঙ্গে দিয়ে আসি, থেরেসা মের প্রসঙ্গ আলোচনায় যাওয়ার আগে, যে এই 3 নারী আমাদেরকে যারা মানে আমরা যাদেরকে নিয়ে গর্ব করছি, সেটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এই ব্রিটেনের আমাদের বাংলাদেশের নারীদের অবস্থান। নিশ্চয়ই এই ইলেকশনের মধ্য দিয়ে এটা প্রমাণিত, এখন আর অনুমানের বিষয় নাই। আমরা জানি যে 2 জন, টিউলিপ সিদ্দিক এবং রূপা হক, ওনারা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন, এবং রুশনার আলী হলেন তৃতীয়বারের মতো। এবং ইন্টারেস্টিং ইজ যে রুশনার আলী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চাইতে মানে 7,000 আর ওনার হচ্ছে 42,000, তার মানে 6 গুণ বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার মানে যে তার গ্রহণযোগ্যতা ভোটারদের কাছে অনেক বেশি, এবং এইটা উনি এস্টাবলিশ করেছেন বাঙালি নারী হয়েও, মানে ব্রিটিশ পার্লামেন্টের তৃতীয়বার সদস্য নির্বাচিত হওয়া এবং এত বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়া, এইটা কিন্তু তার লিডারশিপ এবং একই সাথে মানে আমি বলবো যে মানে ইন্ডিয়ান বা বাংলাদেশিদের ব্যাপারে ব্রিটিশ পিপলের যে মাইন্ডসেট, সেখানেও কিছুটা পরিবর্তন বিশেষ করে ম্যানচেস্টারে হামলার পরে মনে করা হচ্ছিল। তবে একটা কথা এখানে আছে যে পুরুষ প্রার্থীও কিন্তু অনেক ছিলেন 2 পার্টিতেই, কনজারভেটিভ এবং লেবার পার্টিতে, তারা কিন্তু কেউ বিজয়ী হতে পারে নাই। তাহলে কি আমরা এই ধরনের কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আসলে ব্রিটিশ ভোটার্স মানে ইন্ডিয়ান বা বাংলাদেশি নারীদেরকে প্রেফার করেন দেন পুরুষ ভোটার্স? অবশ্য উল্টা যুক্তিও আছে যে লন্ডনের মেয়র আবার নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত। তার মানে এখানে নেতৃত্ব ইম্পর্টেন্ট। তা আমরা কিন্তু থেরেসা মের যে বিষয়টা আসি, উনি আসলে এটাকে কি বলা যায়, যে একটা ঝুঁকি নিয়েছিলেন, সেই ঝুঁকিতে তিনি আসলে সফল হননি। এখন তার সামনে তো বিশাল কর্মযজ্ঞ আছে, বিশেষ করে ব্রেক্সিট বাস্তবায়ন করা নিয়ে। না, আমার কাছে মনে হয় ঝুঁকি না, উনি নিয়েছিলেন একটা আশাবাদী অবস্থান। ওনার ধারণা ছিল যে এই নির্বাচনে কনজারভেটিভ পার্টির পজিশন আরো কনসলিডেট করবে, আরো বেশি ভোটারের সাপোর্ট পাবেন, বেশি সিট পাবেন, ফলে এই ব্রেক্সিট কার্যকর করবার ক্ষেত্রে তার মানে সরকারের শক্তি বা সামর্থ্য এটা আরো বেড়ে যাবে। কিন্তু এবার আমরা যেটা দেখলাম যে কনজারভেটিভ পার্টির যে আসন ছিল 331, সেইখান থেকে কিন্তু এটা নেমে হয়েছে 318, যদিও মেজরিটি হতে লাগে আপনার 326, আর তাদের সাথে ডিইউপি তারা পেয়েছে 10টি আসন। এই 2 দলের যদি কোয়ালিশন হয় তাহলে তারা অ্যাবসলিউট মেজরিটি দিয়ে গভর্নমেন্ট ফর্ম করতে পারে। কিন্তু সেই গভর্নমেন্টটাও কিন্তু খুবই মার্জিনাল অবস্থা, মাত্র 2টা সিট বেশি দেখেন, 1। আর 2 নম্বর হচ্ছে যে কোয়ালিশন গভর্নমেন্টের সারা দুনিয়াতেই দেখা গেছে যে এক ধরনের মানে দুর্বল, একটু নাজুক অবস্থা সবসময় থাকে। আর ইস্যুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। এবং এখানে যদিও
এখানে দুইটা বিষয় আছে। আপনি দেখবেন যে কনজারভেটিভরা সিট কম পেয়েছে, একই সাথে তারা কিন্তু ভোটও কম পেয়েছে, এবং লেবার পার্টির সিটও বেড়েছে, ভোটও বেড়েছে। তো এগুলাকে এক একজন এক একভাবে বিশ্লেষণ করে, কিন্তু যে যেভাবে বিশ্লেষণ করুক, কেউ হয়তো গুরুত্ব দিচ্ছে যে সোশ্যাল ইস্যুটা এখানে গুরুত্বপূর্ণ ছিল, কেউ হয়তো মনে করেছে ইলেকশন ক্যাম্পেইনের ব্যাপারটা গুরুত্বপূর্ণ ছিল। এগুলো গুরুত্বপূর্ণ, হয়তো কোনো সন্দেহ নাই, এগুলোও গুরুত্বপূর্ণ ইস্যু। কিন্তু আমার কাছে মনে হয় যে এর সাথে ব্যাক অফ মাইন্ড, যেমন ধরেন যারা মাইগ্রেটেড পিপল, যারা আসলে ব্রেক্সিট চায় নাই, তাই না, কনজারভেটিভদের পজিশনটা অত মানে অ্যাগ্রেসিভ না থাকা, সরি লেবারদের না থাকাতে, এবং তেরেসা মে এখানে মানে খুব বেশি মানে স্ট্রং পজিশন নেওয়াতে ওই ভোটগুলো এক ধরনের সাইকোলজিক্যাল, যেটাকে আমি বলবো যে চেঞ্জ, মানে মনস্তাত্ত্বিক এক ধরনের পরিবর্তন বা এক ধরনের মনস্তাত্ত্বিক মানে ধাক্কা যেটাকে বলি আমরা, এইটাও বোধহয় কিছুটা নির্বাচনের উপর পড়েছে। এবং এই সব মিলিয়েই, সব ফ্যাক্টরগুলো মিলিয়েই আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে তেরেসা মে বা কনজারভেটিভ পার্টির ভোট এবং সিট কমে গেছে, এবং পাশাপাশি লেবার পার্টির সিট এবং ভোট। তিনি যে আশাবাদী, এটা যদি আমরা যদি এটা ব্যাখ্যা করেন, তিনি কিসের ভিত্তিতে আশাবাদী হলেন যে তার শক্তি বাড়বে? যেমন আমি বলি, যদি এমনটা আমরা দেখি যে যখন ব্রেক্সিটে পক্ষে ব্রিটিশ জনগণ ভোট দিল না, আগের প্রাইম মিনিস্টার পদত্যাগ করলেন, তারপরে কিন্তু ব্যাপক সমালোচনা হলো যে এর ব্রেক্সিট থেকে বের হয়ে গেলে কি হবে, এবং ব্রিটিশ জনগণ যারা অনেক ভোট দিয়েছে তারাও কিন্তু অনেকে বলেছে যে এটা খুব ভালো সিদ্ধান্ত হয়নি। কিন্তু তারপরে উনি কিসের ভিত্তিতে আশাবাদী হলেন? এখানে কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে ব্রেক্সিট তো রেফারেন্ডামের মাধ্যমে অ্যাপ্রুভড হয়েছে, এবং ব্রিটিশ গণতন্ত্রের যে মানে আমরা যে বৈশিষ্ট্য বা যে কার্যক্রম, কার্যকারিতা, সেইখানে জনগণের ইচ্ছার উপরেই আপনাকে চলতে হবে, এবং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, এক নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে লিসবন ট্রিটের আর্টিকেল 50, সেই অনুযায়ীও কিন্তু এখন আর ব্রেক্সিট থেকে অন্য জায়গায় পজিশন শিফট করবারও কোনো সুযোগ বা অবকাশ নাই। তার মানে ব্রেক্সিট হতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে কার্যকর হবে। এখানে প্রশ্ন হলো যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে বাকি 27টি দেশ, এখন দাঁড়াচ্ছে কি যে 27টি দেশ তাদের ইউরোপিয়ান পার্লামেন্ট, আর দিকে হচ্ছে ইউকে। এবং আপনি লক্ষ্য করবেন যে কিছুদিন আগেও এই যে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান হোমল্যান্ড, তারপরে এগুলোকে কেন্দ্র করে একটা সুপ্রা ন্যাশনালিজমের কনসেপ্ট, এগুলো কিন্তু ব্যাপকভাবে আলোচিত হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ব্রিটিশ পিপল আপনার ইউ থেকে বেরিয়ে যেতে চায়। তার মানে কিন্তু এই না যে তারা ইউরোপের অংশ না, ব্যাপারটা কিন্তু এরকম না। এবং আজকেই আপনি দেখবেন যে জার্মান চ্যান্সেলর তিনি কিন্তু স্পষ্ট করেই বলেছেন যে তারা ইউ থেকে বের হয়ে যাবে বা ইউরোপীয় পার্লামেন্টের সাথে থাকবে না, কিন্তু তারা তো ইউরোপের অংশ। এখন প্রশ্ন হলো যে ব্রিটিশরা কেন আপনার এই ব্রেক্সিটের পক্ষে থাকলো বা গণভোটে মেজরিটি হলো? এর কারণ হচ্ছে যে ইউ সেক্রেটারিয়েট যেটা হচ্ছে আপনার ব্রাসেলসে, এবং সেইখানে ইউরোপীয় পার্লামেন্টের প্রণীত অনেক আইন বাই লজের মাধ্যমে ওই আপনার ব্রাসেলসের যে ইউ হেডকোয়ার্টার, সেইখানকার আমলারা মানে অনেক ক্ষমতা এক্সারসাইজ করে, বাই লজের মাধ্যমে এটা করে। এখন এইটা কিন্তু ব্রিটিশ সাইকিকে আঘাত করে। কিভাবে করে? কারণ ব্রিটিশরা মনে করে যে এক সময় অর্ধ দুনিয়া আমরা শাসন করতাম, আর এখন আমাদের কর্তৃত্ব চলে না, বা আমাদের কথা থাকে না, বা আমাদের নীতি যা সেই নীতি অনুযায়ী মানে ইউর কার্যক্রম পরিচালিত হয় না। ওইখানে ইউর সচিবালয়ের যারা আমলা তারা নীতি নির্ধারণ করে, এবং এখানে বেলজিয়ামের প্রভাব মানে বেড়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, এগুলো আমার মনে হয় যে ব্রিটিশ মাইন্ডকে যথেষ্ট। থেরেসা মে কি মনে করেন যে থেরেসা মে যে এখন যে প্রেসার কিভাবে সামলাবেন? না, এটা তো তার সামনে দুইটা চ্যালেঞ্জ এখন। কারণ প্রথম আলোচনা শুরু হবে 19 জুন, আজকে হচ্ছে আপনার 11, তো 11-12 পড়ছে। সামনে অল্প কয়েকটা দিন সময়, মাত্র 5 জন ক্যাবিনেটের মেম্বার উনি এ পর্যন্ত নিয়োগ দিয়েছেন। তো এর মধ্যে খুব দ্রুত ওনাকে দুইটা কাজ করতে হবে। সেটা হচ্ছে
যে এই ক্যাবিনেট ফর্ম করা, আর 2 নম্বর হচ্ছে যে এই ক্যাবিনেট বা ওই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই ব্রেক্সিট ইস্যু এটাকে কিভাবে হ্যান্ডেল করবে। এবং এটাকে হ্যান্ডেল করতে গেলে কিন্তু অনেকগুলো বিষয় আছে, এর সাথে অনেক আইনগত দিক আছে, তারপরে অনেক দেনা পাওনার বিষয় আছে, যে তাদের দেনা পাওনা কিভাবে আছে ওইটা কিভাবে সলভ হবে, বা আইনি জটিলতাগুলো কিভাবে নিরসন হবে। এই যে বিষয়গুলো এগুলো হ্যান্ডেল করার জন্য একটা ইফিশিয়েন্ট মানে আমলাতান্ত্রিক যে মানে এফোর্ট সেটা তো লাগবেই, পাশাপাশি সেখানে কিন্তু পলিটিক্যাল উইজডম এইটারও দরকার হবে। এবং এইটা কতটুকু তেরেসা মে এবং তার ক্যাবিনেট বা তার গভর্নমেন্ট দেখাতে পারে, এইটাই এখন আসলে দেখার বিষয়। আমরা সেটার দিকে নজর রাখবো। আমরা আরেকটা বিষয় যদি একটু আলোচনা করি, যে যুক্তরাজ্যে যে নির্বাচনটা আমরা দেখলাম, যে নির্বাচনের প্রচারণা আমরা দেখেছি, যে প্রচারণা কেউ কাউকে বাধা দেয়নি, তাদের যে দলীয় কর্মসূচি জনগণের সামনে জনগণের মন জয় করার জন্য তারা তুলে ধরতে পেরেছে, প্রচারণার নামে কেউ কাউকে আঘাত করেনি, সুন্দর একটা নির্বাচন হয়েছে এবং কোনো বিতর্ক হয়নি, কোনো অভিযোগ হয়নি, পাল্টা অভিযোগ হয়নি। আমরা এইরকম একটা নির্বাচনের স্বপ্নকে দেখতে পারি না আমাদের দেশে? না, পারি না। কেন পারি না? কারণ হচ্ছে যে ইংল্যান্ডে এই যে গণতন্ত্র, মানে বুর্জোয়া গণতন্ত্রের কথা আমি বলছি, যেটা ক্যাপিটালিস্ট ডেমোক্রেসি বা লিবারাল ডেমোক্রেসি, এইটার তো সূতিকাগার হচ্ছে ইংল্যান্ড। এবং এই ইংল্যান্ডে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার শুরু 1215 সালে ম্যাগনা কার্টা স্বাক্ষরের মধ্য দিয়ে। এর মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউনস কিন্তু হয়েছে। আমরা জানি যে রাজা জেমস এবং তার রানীর মধ্যে ক্ষমতার ভাগাভাগি, পার্লামেন্টের সাথে রাজার ক্ষমতার ভাগাভাগি, সপ্তদশ শতাব্দীতে রাজার হাতে ক্ষমতা থাকবে না, পার্লামেন্টের হাতে ক্ষমতা থাকবে, এই নিয়ে সমস্ত জাতি দ্বিধা বিভক্ত হয়ে পড়া। এরপরে জন লকের রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির কনসেপ্ট থ্রো করা এবং সেটা পপুলারাইজ হওয়া, ইনস্টিটিউশনালাইজ হওয়া, এবং তারপরেও 300-400 বছর ধরে তারা নিজের দেশে এটা প্র্যাকটিস করেছে। যদিও ক্রিটিক যারা তারা হয়তো এইভাবে বলবে যে ওনারা যখন এটা করেছেন তখন আবার অন্য দেশের স্বাধীনতা হরণ করে সেখানে কলোনি এস্টাবলিশ করেছেন, এটা তাদের দ্বৈতনীতি। কিন্তু অভ্যন্তরীণ ক্ষেত্রে তাদের এই যে গণতন্ত্রের বিকাশ, এটা তো হয়েছে শত বছর ধরে। এবং হতে 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 তাদের বুর্জোয়া ডেমোক্রেসি এবং তার প্রতিষ্ঠানগুলো এখন একটা শক্তিশালী এবং স্থিতিশীল ভিত্তির উপর দাঁড়িয়েছে। তাদের শুধুমাত্র ইনস্টিটিউশনাল সাইডটা না, কালচারাল দিকটাও যদি আমরা দেখি, যে মানুষের মানে ভোটিং বিহেভিয়ার, তার ইলেকশন প্যাটার্ন এটসেট্রা, সব মিলিয়ে ব্রিটিশ গণতন্ত্র কিন্তু অনেকের কাছে একটা মডেল। আমরা সেই জায়গায় যেতে চাই, আমরা যেতে চাই, আমরা দেখতে পারি, কলোনিয়াল লিগাসি আমরা ধারণ করি। আমরাও ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেসির কথা বলি, কিন্তু ওই জায়গায় যেতে আমাদের সময় লাগবে। কিন্তু আমি যেটা মনে করি যে লক্ষ্য বা প্রচেষ্টা যদি থাকে তাহলে সেই জায়গায় যাওয়া অসম্ভব না। এবং সেই লক্ষ্য এবং প্রচেষ্টাকে যদি আমরা এগিয়ে নিতে চাই তাহলে সেখানে একটা দৃঢ় রাজনৈতিক কমিটমেন্টের প্রয়োজন আছে এবং জনগণের অ্যাওয়ারনেসও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আচ্ছা, মিডিয়ার রোল এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সিভিল সোসাইটির রোল এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, অনেকগুলো ফ্যাক্টর আসলে কাজ করবে। সাথে আরেকটা প্রসঙ্গে, নির্বাচন প্রসঙ্গ যেহেতু আসলো, আরেকটা প্রসঙ্গে আমরা আলোচনা করে ফেলি। সেটা হলো যে এই নির্বাচন কমিশন কিন্তু একটা রোড ম্যাপ ঘোষণা করেছে। রোড ম্যাপ ঘোষণার পরে আমরা দেখছি যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত নির্বাচন কমিশন, আমাদের নির্বাচন কমিশন সেখানে দেখা করছে। যেমন মার্কিন রাষ্ট্রদূত গিয়েছে, ব্রিটিশ হাইকমিশন গিয়েছে, এবং আজকে বোধহয় ইউএনডিপি দেখা করেছে কিভাবে সহযোগিতা, ইউ গিয়েছে। তো এই যে বিদেশিদের কেউ এটা সমালোচনা করছে বটে, যদি তারা আমাদের উন্নয়ন সহযোগী, তো এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মানে না, এটা একটা হলো যে সমালোচনার দিকটা হচ্ছে এই যে আমাদের রাজনীতির ব্যাপারে বিদেশি শক্তি কেন হস্তক্ষেপ করবে বা তাদের এত হেডেক কেন, এইটা। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে বিদেশি শক্তি হস্তক্ষেপ করে বলতে আমরা মোটা দাগে ধরে নেই যে পশ্চিমারা হস্তক্ষেপ করে, কিন্তু পশ্চিমা ছাড়াও আমাদের প্রতিবেশী রাষ্ট্ররাও যে হস্তক্ষেপ করে এই ব্যাপারটা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি, সেটাও কিন্তু আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি। তার মানে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ আছে, এটাই হচ্ছে বাস্তবতা। সেটা অনেক দিন ধরেই আছে এবং আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থে বা পক্ষে এটাকে ব্যবহার করবার চেষ্টা করে, এটাও আমরা দেখেছি। কাজেই একতরফাভাবে শুধুমাত্র বিদেশি সরকার বা তাদের রাষ্ট্রদূতদের উপর
দায় চাপিয়ে দিলে হবে না। আমাদের রাজনীতিবিদদেরও কিন্তু এই ক্ষেত্রে দায় আছে এবং এই স্পেসটা তারাই তৈরি করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে হ্যাঁ, এটাই আমার কাছে যেটা মনে হয় যে বাস্তবতাটা এরকম যে বিএনপির পক্ষে এই আগামী নির্বাচন থেকে সরে যাওয়া বা বয়কট করা এটা যেমন ডিফিকাল্ট সব দিক থেকে, আইনগত দিক থেকে, রাজনৈতিক বিবেচনা, আমি ডিটেলসে যাচ্ছি না। একইভাবে আওয়ামী লীগের পক্ষেও ডিফিকাল্ট যে 5ই জানুয়ারির মতো আরেকটা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকা। কারণ ওই নির্বাচনের ক্রেডিবিলিটি কোশ্চেনেবল হলেও হয়তো অনেকেই মানে অর্থনৈতিক নানা বাণিজ্যিক নানা কারণ টারণ ইত্যাদি মিলিয়ে বা এক ধরনের যেহেতু অনেক ভায়োলেন্স হয়েছে, তারপরে অর্থনীতির স্থিতি বা সামাজিক স্থিতির প্রয়োজনে অনেক রাষ্ট্রই হয়তো মনে করেছে যে না কিছুদিন যাক, এবং কিছুদিন যাওয়ার পরে হয়তো গভর্নমেন্ট একভাবে তাদের ডিপ্লোম্যাটিক এবং পলিটিক্যাল মানে ম্যানুভারিং দিয়ে অনেকটাই মানে কভার আপ করেছে এটাকে। কিন্তু তার মানে এই না যে সবসময় এই প্রক্রিয়া চলতে থাকবে এবং আরেকটা নির্বাচন যদি এরকম হয় তাহলে তৃতীয় নির্বাচন এরকমই হবে, এবং এই হলে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার যে কাঠামো সেটাই ভেঙে পড়বে। এবং আমি মনে করি যে পশ্চিমা দেশ যারা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থাশীল বা এটাকে এক্সারসাইজ করে তারা কোনোভাবেই চাইবে না যে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার পুরো কাঠামোটা ভেঙে পড়ুক এবং গভর্নমেন্ট লেজিটিমেসিহীন গভর্নমেন্ট সবসময় ক্ষমতায় থাকুক। আমি পপুলার লেজিটিমেসির কথা বলছি, যে এইটা আমার মনে হয় যে বিদেশি চাপ বা বিদেশি একটা প্রচেষ্টা এখানে থাকবে, এটা আমার কাছে অস্বাভাবিক মনে হয় না। জি, আরেকটা প্রসঙ্গ আমরা আলোচনা করি, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সেটা হলো কাতার প্রসঙ্গ। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংকটটা বেশ কিছুদিন ধরে চলছে এবং তাদেরকে যদি বলি যে সোজা ভাষায় যদি বলি যে একঘরে করা হয়েছে, এবং এখানে সৌদি আরবের নেতৃত্বে এরা হয়েছে, এখানে আমেরিকার ইন্টারেস্ট আছে, ইসরায়েলের ইন্টারেস্ট আছে। এখন সৌদি আরব যে অবস্থা, আবার এদিকে ইরান আছে, তার বিরুদ্ধে হলো তুরস্ক আছে, এদেরকে হলো তাদের বিরুদ্ধে মূল অভিযোগ হলো যে সন্ত্রাস বা কট্টরপন্থী ইসলামী গ্রুপগুলোকে সহায়তা করা, এরকম অভিযোগ। কিন্তু এই যে আমার যেটা আপনার কাছে জানা সেটা হচ্ছে এইভাবে একটা দেশকে একঘরে করে বা তার সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে, যোগাযোগ বিচ্ছিন্ন করে সমস্যার সমাধান কি সম্ভব? না, দেখেন এই যে আপনি বললেন না যে একঘরে করা, এখন আসলে কোনো দেশকে একঘরে করা খুব ডিফিকাল্ট। মানে আমি স্নায়ু যুদ্ধোত্তর এই বহু মেরুকরণকৃত বা মেরুকরণশীল পৃথিবীর যে বাস্তবতা তার আলোকে আমি বলছি। এই আপনি আজকেই দেখবেন যে কতগুলো নিউজ অলরেডি চলে এসছে, সেটা হলো রাশিয়ার এক ধরনের মানে পজিশন তারা মোটামুটি ক্লিয়ার করেছে, যেটা কিন্তু আপনার কাতারের পক্ষে যায়। আর মানে 1 মিনিট, আমি 1 মিনিটে বলে দিচ্ছি। আপনি দেখেন যে সৌদি আরব, এমিরেটস, বাহরাইন, জর্ডান এরা তাদেরকে একঘরে করার চেষ্টা করছে, কিন্তু ওমান, কুয়েত, তারপরে আপনার ওইদিকে কি বলে এই ইরান, তুরস্ক যদিও আউটরাইটলি হয়তো তার পক্ষে বিপক্ষে যাবে না, কিন্তু এক ধরনের নৈতিক সমর্থন কিন্তু তুরস্কের তাদের প্রতি আছে, ইরানের তো বটেই আছেই। এখন প্রশ্ন হলো যে কারণে যেটা হয় যে সব রাষ্ট্রই এক রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়ার বাস্তবতা নাই। কেউ গেলে ওই শত্রু আমার বন্ধু এই ফর্মুলায়, যে আমেরিকা গেলে রাশিয়া অন্যদিকে চলে যাবে, বা হয়তো ইরান একদিকে গেলে মানে সৌদি আরব একদিকে যাবে, সৌদি আরব একদিকে গেলে ইরান তুরস্ক হয়তো আরেকদিকে যাবে। তুরস্কের বিষয়টা এখানে সমাধানে আসতে হবে, একটা কূটনৈতিক সমাধানে আমার মনে হয় আসতেই হবে। এবং আজকেই আপনি দেখবেন যে আমেরিকান ফরেন মিনিস্টার, মার্কিন ফরেন মিনিস্টারের যে বক্তব্য সেটা কিন্তু অনেকটাই মানে খুবই আমি বলবো প্র্যাগম্যাটিক ডিপ্লোম্যাসির যে অ্যাপ্রোচ, অনেকটা সেরকম একটা অ্যাপ্রোচ কিন্তু উনি থ্রো করেছেন। ঠিক হার্ড লাইন থেকে মনে হয়েছে যে কিছুটা হলেও একটু সরে এসছেন। আবার আপনার কাতারও কিন্তু পুরো পজিশনটা এমন রাখেন নাই যে বের হওয়ার আর কোনো উইন্ডো নাই, তারাও কিন্তু উইন্ডো রেখেছেন যে না আমরা আলাপ আলোচনার মাধ্যমে ডিপ্লোম্যাটিক পন্থায় এটা সমাধানে আগ্রহী, মানে অনাগ্রহী না, তবে আমরা বোডাউন করব না, এই ধরনের একটা কথা বলেছে। এখন বোডাউন যে করব না এইটার জন্যও তো তাকে শক্তি পেতে হয়, নিশ্চয়ই আশেপাশে কিছু শক্তি আছে এবং তারা ভাবছে যে আরো কিছু শক্তির সমর্থন আমরা পাবো,
কাজেই ফলের ব্যাপারটা এত সহজ হবে বলে আমি মনে করি না। তবে আমার ধারণা যে এই সমস্যাটা খুব বেশি লিঙ্গার করবে না, কারণ 2022 সালে ফিফা হবে ওইখানে, এবং এটাকে কেন্দ্র করেও এক ধরনের বিশ্ব জনমতের বিষয়ও কিন্তু আছে, এবং অন্যান্য রাজনৈতিক ইকুয়েশন তো আছেই। তবে আমি মনে করি যে একটা তৃতীয় পক্ষের মধ্যস্থতায় হয়তো এক ধরনের অলরেডি তো মধ্যস্থতা শুরু হয়েছে। আমরা মধ্যপ্রাচ্য এমনিতেই একটা হট বেড অফ পলিটিক্স, আমরা মধ্যপ্রাচ্য আরো উত্তপ্ত হোক, নিজেদের ভাই ব্রাদারের মধ্যে মারামারি না করে যদি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। বিশেষ করে যেটা আপনি বলছিলেন যে গত 40 বছর ধরে যে অবস্থা চলছে, যদি সৌদি আরব, আমেরিকা এবং ইসরায়েলি যে একটা সমীকরণ, সেই সমীকরণের বাইরের হিসাব নিকাশের কারণেই তো আসলে এই ক্রাইসিসটা তৈরি হয়েছে। তো আমরা যেটাই হোক, আমরা শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্য চাই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।